আমাকে বলছো বলছো, এই কথা ইয়াসার মির্জাকে বলতে যেও না, কাঁচা খেয়ে নেবে দুটোকে। আর একটা কথা, তোমার না সামনের মাসে এক্সাম, তুমি পড়াশোনা বাদ দিয়ে? ভাবি উনি চাইছিলেন আমেরিকা যাওয়ার আগে বিয়েটা। বিয়ে সে আর হচ্ছে, যাও এখান থেকে। পরি মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসে। শামিন ওয়াশরুম থেকে বেরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, কে এসেছিল? পড়ি। আবার কি? সেই এক গান। শামিন মৃদু হেসে ফেলে। আলো বলে ওঠে, বলছিলাম কি, এবার একটু কঠোর হয়ে যাচ্ছি না আমরা ওদের প্রতি? ওরা তো ওদের জায়গায় ঠিক। দেখুন, এটা 2023 সাল, আমরা জোর করে দুজনের বিয়ে দিয়ে দিলাম, আর ওরা সংসার করতে শুরু করলো। এটা তো আশা করলে চলবে না। তার চেয়ে দুজন নিজেরাই ধীরে ধীরে একে অপরের প্রতি অনুভূতি জড়ো করেছে, এটাই তো ভালো হয়েছে, তাই না? আর সবাই কি আলো নাকি যে জোর করে বিয়ে হলেই মানিয়ে নেবে? শেষের লাইনটা শামিনকে খোঁচা মেরে বলে আলো। শামিন আলোকে টেনে নিজের কাছে এনে বলে, আচ্ছা, মানিয়ে নিয়ে খুব দুঃখ হচ্ছে দেখছি। দুঃখ না, কষ্ট হচ্ছে, আমার পেটে কষ্ট হচ্ছে, লাথি দিচ্ছে। চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে আলো। শামিন তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ে। পেটের ওপর থেকে শাড়ির অংশটা সরিয়ে উন্মুক্ত পেটে চুমু খায়। পেটে কান পেতে উচ্ছ্বসিত গলায় বলে, ওয়েল ডান আম্মা। কিন্তু আম্মা, এখন যত পারেন সাহেস্তা করে নিন মাকে। বাইরে এলে আর পারবেন না মায়ের সাথে। আমি যেমন পারি না, সবাইকে লেজে গোবরে করে রাখে এই মহিলা। আলো হাত দিয়ে মুখ চেপে হাসছে। শামিন মাথা তুলে আলোর দিকে তাকায়, উঠে দাঁড়িয়ে বলে, ভুরি ভুরি ম্যাটারনিটি ড্রেস এনে দেয়া হয়েছে, তারপরেও শাড়ি কেন পরো? একটু আরামদায়ক কিছু পরো। আলো ম্ল্যান হেসে বলে, মাত্র 10 ঘন্টা কাছে পাই আপনাকে, তার মধ্যে 8 ঘন্টা ঘুমান, বাকি থাকে 2 ঘন্টা। ওই 2 ঘন্টা একটু সেজে গুজে আপনার সামনে থাকতে ভালো লাগে মেয়র সাহেব। শামিন আলোকে আগলে নিয়ে বলে, তুমি আমাকে এখনো মেয়র সাহেব কেন ডাকো? তোমার স্বামী একজন সংসদ সদস্য, সেটা ভুলে যাও নাকি? সে আপনি সংসদ, মন্ত্রী, মিনিস্টার যাই হন না কেন, আমার কাছে আপনি বরাবর আমার মেয়র সাহেবই থাকবেন। শামিন মৃদু হেসে আলোর কপালে চুমু খেয়ে বলে, তুমি খুব রাগ করো আমি তোমাকে সময় দিতে পারি না বলে, অথচ আমি কথা দিয়েছিলাম সব সময় তোমার পাশে থাকবো। আলো শুকনো গলায় বলে, মোটেও রাগ করি না। আচ্ছা, আজ খবরে দেখলাম কবির আলমগীরকে কানাডার বাড়িতে ঢুকতে না দিতে ওখানকার বাংলাদেশি অভিবাসীরা অ্যাম্বাসিতে আন্দোলন করেছে। ও এখন কোথায় পালাবে? কোথায় আবার? ইতালি, ওর ছোট ভাইয়ের কাছে। জুই তো সেখানে, ওখানকার একজন বিজনেসম্যানকে বিয়ে করে নিয়েছে। আর জাবির, ওর তো সাজা এখনো শেষ হয়নি। তবে ওর ফুপা ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী, চেষ্টা চালাচ্ছে। আলো শুকনো গলায় বলে, ওকে জামিন দিয়ে দেবে এত বড় একটা স্কাউন্ডলকে? শামিন আলোর দিকে তাকিয়ে বলে, ওকে স্কাউন্ড্রেল বলছো? আমার গায়ে লাগছে। ওমা, তা কেন? ওই তো, আমিও তো তোমাকে তুলে এনেছিলাম। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন হেসে ফেলে। তারপর আলোর গালে একটা চুমু খেয়ে বলে, আমি খেতে যাচ্ছি, তুমি রেস্ট নাও। পেছন থেকে চাপটে ধরতেই ঈশিতা লাফিয়ে ওঠে প্রথমে। তারপর নিজেকে ধাতস্থ করে শান্তকে একটা ধমক দিয়ে বলে, কি হচ্ছে কি? সবসময় এমনভাবে জাপটে ধরো, মনে হয় যেন লাফিয়ে লাফিয়ে চোর ধরছো। শান্ত নিস্তেজ গলায় বলে, বাপের বাড়ি আসলেই দেখছি গলার জোর বেড়ে যায় খুব। বাড়িতে তো খুব প্রতিভক্তি দেখাও। ঈশিতা হেসে ফেলে। শান্তর গলা থেকে টায়ের নট খুলতে খুলতে বলতে থাকে, এলে কেন? একা একা অত বড় বিছানায় ঘুমাতে পারি না। এমনিতেই তোমার বাপের বাড়ি আসার আমার কোনো শখ নেই। ঈশিতা বলে। সেটা তো বোঝা হয়ে গিয়েছে আমার। শান্ত এগিয়ে গিয়ে ঈশিতার কোমর জড়িয়ে ধরে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, কি ব্যাপার, আজ একটু বেশি সুন্দর লাগছে দেখছি। এমন সময় ইসমাম ঘরে ঢুকে পড়ে। শান্ত আর ঈশিতা লাফিয়ে দুজন দুদিকে সরে দাঁড়ায়। ইসমাম বোকার মতো দাঁড়িয়ে থাকে। ঈশিতা চেঁচিয়ে ওঠে, নক করে ঢুকতে পারিস না স্টুপিড, তুই কি বড় হবি না? শান্ত বিরক্ত ভঙ্গিতে বলে, এই জন্যই তোমার বাপের বাড়ি আমি আসতে চাই না।
তো আসো কেন? নিমন্ত্রণ ছাড়া শ্বশুরবাড়িতে কোনো জামাই এত ঘন ঘন আসে, এটা তোমায় না দেখলে জানতামই না। আমার ভাইদের দেখেছো কখনো ঘন ঘন শ্বশুরবাড়ি যেতে? ইসমাম ঠান্ডা গলায় বলে। আমি তো আমার বউয়ের প্রপার্টি বুঝে নিতে আসি। হাসতে হাসতে শান্ত বলে। ঈশিতা কপাল কুঁচকে ইসমামকে বলে। তুমি তুমি কি বলছিস দুলা ভাই তোর, আপনি বল। শান্ত গা থেকে ব্লেজার খুলতে খুলতে বলে। তো শালা দরকারে এলি এই ঘরে? ইসমাম দরজা চাপিয়ে তাদের দিকে এগিয়ে যায়। ঈশিতা বলে। কি আবার সেই ঘ্যান ঘ্যানানি? আমার কাছে এসে কোনো লাভ নেই, আমি কিছু পারবো না। শান্ত দুই ভাই বোনের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে। কি পুরীর ব্যাপারে? তো ইয়াসার মির্জের সাথে কথা বললেই তো হয়, এত ভয় পাও কি আছে? কে কথা বলবে? তুমি বলবে। ভাইয়া তিনবার ওদের বিয়ের কথা উঠিয়েছে, ওরা তিনবার ভাইয়াকে রিজেক্ট করেছে, এখন আর ভাইয়া মানবেন না। ইয়াসার মির্জার রাগ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। ঈশিতা শান্তর দিকে তাকিয়ে বলে। শান্ত বলে। আগে অন্তত যদি আংটি বদল করে রাখা যেত তাহলে বেশ হতো। 6 মাস পরে আমেরিকা থেকে ফিরলে না হয় বিয়েটা দিয়ে দিতাম। ইসমাম চুপ করে দাঁড়িয়ে আছে। ঈশিতা বিরস মুখে বলে। সেটাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? হু উইল বেল দ্য ক্যাট? আমি তো পারবো না বাবা। বড় ভাবি যেখানে পারছে না সেখানে আমি তো দুধ ভাত। ইসমাম চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। করিডোর থেকে নিচের ঘরে যাওয়ার পথে পরীর সাথে দেখা। দুজন দুজনকে দেখে অন্যদিকে তাকিয়ে হাঁটতে থাকে। তারপর পাশ কাটিয়ে চলে যায়। ইসমামের প্রজেক্টের ব্যস্ততা, পরীর লেখাপড়ার ব্যস্ততায় যেটুকু কথা হয় তা ফোন কল কিংবা মেসেজে। সামনাসামনি কখনোই অনুভূতি ব্যক্ত করা হয়ে ওঠেনি কারো। খাবার টেবিলে পিনপতন নীরবতা বিরাজ করছিল। ইলহাম ইরফানকে নিয়ে নিচতলার লিভিং রুমে পায়চারি করছে। ইরফানের 11 মাস পূর্ণ হতে চলেছে। বাবা তাকে ছড়া শোনাচ্ছে, সে হাসতে হাসতে কুটি কুটি হচ্ছে। খাবার টেবিলে খেতে বসেছে শাবিন, শান্ত, ইসমাম। ঈশিতা আর ঋতু পরিবেশন করে দিচ্ছে। খেতে খেতে শামিন আর চোখে ইসমামের দিকে এক পলক তাকায়। কিছু সময় পরে ইসমামকে শুনিয়ে শুনিয়ে ঋতুকে উদ্দেশ্য করে বলে ওঠে। পোনা চাচা গ্রাম থেকে ফোন দিয়েছিল, পরীর জন্য একটা ছেলে দেখেছে। ছেলে ডাক্তার, বয়স বেশি না, ভালো ঘরের। পরীর ছবি দেখেই বেশ পছন্দ করে ফেলেছে। ইসমাম খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। শামিন ইসমামের দৃষ্টি উপেক্ষা করে বলতে থাকে। ছেলের ঠিকানা দিয়েছে আমায়, ভাবছি কাল দেখা করব। পোনা চাচা বৃদ্ধ হয়ে যাচ্ছে, একমাত্র মেয়েকে নিয়ে তার অনেক ইমোশন, তাই বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেই। কি বলো ঋতু? তোমার ভাবিও সবসময় বলে। ঋতুর ভাসুরের থেকে চোখ সরিয়ে ইসমামের দিকে তাকায়। শান্ত আর ঈশিতাও খাওয়া থামিয়ে ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমামের খাওয়া হয়ে গিয়েছে, তাই জলদি জলদি হাত ধুয়ে উঠে পড়ে। শামিন চুপচাপ খেতে থাকে। হঠাৎ করে ফোনের ভাইব্রেশনের শব্দে তাকিয়ে টেবিলের ওপর ইসমামের ফোনটা দেখতে পায়। ফোনটা তুলে ফেলে রেখে গিয়েছে। শামিন হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে স্ক্রিনে চোখ রেখে বলে। সান্ত্বনা পুরস্কার, এটা আবার কেমন নাম? কে ফোন দিয়েছে ইসমামকে? ইসমাম দ্রুত পায়ে ছুটে এসে ছো মেরে শামিনের হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলে যায়। শামিন সবার মুখের দিকে তাকায়। সান্ত্বনা পুরস্কারকে আবার? সে বুঝতে পারছে না। ঈশিতা আর শান্ত হাসি চাপিয়ে রেখে চুপচাপ খাচ্ছে। ইরফানের পাশে ঘুমন্ত ইহানকে শুইয়ে দেয় ইলহাম। ইহান এতক্ষণ আলোর কাছে ঘুমিয়েছিল, সেখান থেকেই তুলে আনা হয়েছে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। আমাদের জন্য বিছানায় আর কোনো জায়গা রইল না ঋতু। মেঝেতে বিছানা পাতবো। দুজনে কিভাবে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে দেখো। ভাবটা এমন যেন এই মুল্লুক আমার। দুটোর মধ্যে একটা গুন্ডা গুন্ডা ভাব আছে, আমি খেয়াল করেছি। বড় বাবার মতো হবে দুজন, সম্ভবত পলিটিশিয়ান। হ্যাঁ, তেমনই হোক। বাবার মতো রেপিস্ট না হলেও হলো। ইলহাম থমথমে মুখ নিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু হাসতে হাসতে বলে। দুঃখিত, এ কান ধরলাম, আর বলবো না। ইলহাম কোনো কথা না বলে বড় আলমারি থেকে ম্যাট্রেস বের করে মেঝেতে বিছিয়ে নেয়।
ঋতু সুন্দর একটা বিছানার চাদর বিছিয়ে দেয়। ইলহাম একটা বালিশ এনে রাখে। ঋতু ইলহামকে দেখে হাতে হাতে সব কাজে ঋতুকে সাহায্য করার চেষ্টা করে। ইরফানের দেখভাল করতে সবসময় প্রচেষ্টায় থাকে। চেহারায় কেমন একটা মুরব্বি মুরব্বি ভাব এসেছে। পোশাক আশাকের স্টাইল নিয়ে অতটা ভাবে না আগের মতো। 9টা 5টা অফিস করে বাড়িতে এসে একটা টি শার্ট আর ট্রাউজার পরে ইরফানকে নিয়ে হাঁটাহাঁটি করে ইহানকে পড়াতে বসায়। ফোন ঘাটে না আগের মতো, ক্লাবে যায় না। ঋতু কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। এটা কি পরেছো? ঋতু নিচের দিকে তাকিয়ে ইলহামের দিকে তাকায়, তারপর বলে, কেন, নাইট ড্রেস? ইলহাম তাকিয়ে থাকে, কয়েক মুহূর্ত পরে বলে, শাড়ি পরো। কেন, ভালো লাগছে না? জুই পড়লে তো তখন নিশ্চয়ই মুক্ত হয়ে দেখতেন। ইলহাম ঋতুর দিকে কিছু সময় তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, মেয়েদের নাইট ড্রেস পরতে হয় বয়ফ্রেন্ড মুগ্ধ করতে। ঋতুরা শাড়ি পরেই স্বামীদের মুগ্ধ করতে পারে। ঋতু গিয়ে নাইট ড্রেস পাল্টে একটা সুতির শাড়ি পরে আসে। ইলহাম কিছুক্ষণ তাকিয়ে ঋতুকে দেখে বলে ওঠে, ঘুম আসছে না, চলো বারান্দায় গিয়ে বসি। প্রায় 30 মিনিট যাবৎ কানের সাথে ফোনটা চেপে ধরে রেখেছে। গম্ভীর কণ্ঠে শুধু হু হ্যাঁ করে যাচ্ছে। আলো জানালার কাছে দাঁড়িয়ে জ্যোৎস্না দেখছিল। মাথা ঘুরিয়ে স্বামীনকে এক পলক দেখে তার দিকে এগিয়ে আসে। পেটে হাত চেপে ধীরে ধীরে তার পাশে বসে তার কাঁধে মাথা রাখে। স্বামীন ফোনে কথা বলতে বলতে তাকে আগলে নেয়। দীর্ঘ সময় পরে ফোন কেটে আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে, কি হয়েছে? শরীর খারাপ করেছে? না, হাত পায়ে কেমন একটা করছে শুধু। স্বামীন উঠে আলোকে বিছানায় উঠিয়ে তার হাত পায়ের তালুতে মাসাজ করে দিতে থাকে আলোর বারণ সত্ত্বেও। কার সাথে এতক্ষণ কথা বলছিলেন আপনি? মোটে 2 ঘন্টা আপনার সাথে কথা বলার সময় পাই, তার ভেতর থেকেও আধা ঘন্টা আপনি যদি রাজনীতিকে দিয়ে দেন তাহলে তো সেটা মানা যায় না। স্বামীন মৃদু হেসে বলে, আজ ক্ষমা করে দাও। আসলে জেলা দল থেকে অনেককে ছাঁটাই বাছাই করতে হচ্ছে, নয়তো দলকে ডুবিয়ে ছাড়তো কবির আলমগীরের মতো। সভাপতি হতে না হতেই ক্ষমতা দেখাতে শুরু করে দিয়েছেন। না, জনগণের কল্যাণে করতে হচ্ছে। এরা হচ্ছে কাল কেউটে, একসময় নিজেদের স্বার্থ চরিতার্থে আমাকে দল থেকে বের করতে চেয়েছিল। আলো কিছুক্ষণ স্বামীনের দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা, আপনি কখনো দুর্নীতি করেন না? রাজনীতিতে কেউই 100% সৎ থাকতে পারে না। স্বামীন হেসে ফেলে, হাসতে হাসতে বলে, ছোটখাটো দুর্নীতি করা যায়, একেবারেই যে করি না এমন নয়। আলো শীতল চোখে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন উচ্চ শব্দে হাসছে। আলোর গালে হাত বুলিয়ে দিয়ে বলে, দুর্নীতি করলে আজ কানাডায় একটা বাড়ি থাকতো, বউয়ের নামে 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকতো। অবশ্য সবে তো সব শুরু, দেখি কি হয়। কানাডায় বাড়ি করার কি প্রয়োজন? আমাদের শান্তিনীরের বাড়িতে কি শান্তি কম পড়েছে? এই দেখো, এখন তুমি কিন্তু রাজনীতি নিয়ে পড়ে আছো। আলো প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, কালকে আপনি ব্যস্ত থাকবেন কেন? কোন আনন্দে? প্রেস ক্লাবে ভাঙচুরের ঝামেলা নিয়ে বসতে যাচ্ছি, একটা মধ্যস্থতা করা দরকার। ফের ওই সাগর নিজের গদিতে শক্তপোক্ত হয়ে বসেছে। মাঝখানে যখন হজ করতে গিয়েছিল তখন বেশ অবাক হয়েছিলাম। ভাইয়ের মৃত্যু, শমশের ভূঁইয়ার স্ট্রোকের পরে বিছানা নেয়া, ভেবেছি আর মাথা তুলে দাঁড়াতেই পারবে না। এখন তবে ওকে নিয়ে যে আমার ভয়, সাংঘাতিক লোক একটা। স্বামীন হেসে ফেলে, তারপর বলে, আমি তো খুশি হয়েছি। কেন? আলো অবাক হয়ে জানতে চায়। স্বামীন বলে, রাজনীতির পথটা স্মুথ হলে মজা কোথায়? ওর মতো নির্লজ্জ বিষাক্ত প্রতিদ্বন্দ্বী দরকার। হাড্ডাহাড্ডি লড়াই না হলে ভালো লাগবে না। আলো তাকিয়ে আছে স্বামীনের কথা শুনে। স্বামীন বলতে থাকে, তাছাড়া গল্প কি এখানে শেষ? গল্প চলতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। না ও ওর গদি ছাড়বে, না আমি আমার গদি ছাড়বো। আমাদের ছেলে মেয়েও ওর ছেলে মেয়ের সাথে লড়বে। আলো বিরক্তিতে মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বলে ওঠে, কখনোই না। আমি ইহান, ইরফান, আমাদের মেয়ে বা এই পরিবারের কোনো ছেলে মেয়েকে রাজনীতিতে জড়াতে দেব না। ওরা ডাক্তার হবে, গবেষক হবে। না, ওরা পলিটিশিয়ানই হবে। ইহান, ইরফান আমার প্রতিদ্বন্দ্বীদের মেয়েদের তুলে এনে বিয়ে করবে,
ভাবা যায় কতটা থ্রিলিং হবে ব্যাপারটা। হাসতে হাসতে বলে শামিন। আলো কপাল কুঁচকে কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। হ্যাঁ, খুব থ্রিলিং। আর আপনার কন্যা যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী ছেলের সাথে ভেগে যায় তাহলে ব্যাপারটা আরও থ্রিলিং হবে। শামিন হেসে বলে, সে দেখা যাবে, আগে আমাদের গল্প শেষ হোক, তারপর না হয় ওদের গল্প শুনবো। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আপনি ইসমাম আর পরীর বিয়েটা কেন দিচ্ছেন না? অনেক তো নাটক করলেন, এবার বিয়ে দিয়ে দিন। আলোকে শুইয়ে দিয়ে আমিন পাশে কাত হয়ে শুয়ে আলোকে আগলে রেখে বলে, পরীর এক্সাম শেষ হোক, নিজেদের মধ্যে বোঝাপড়া আরও দৃঢ় করুক। ধৈর্যের পরীক্ষা কি শামিন ইয়াস আর মির্জা একা দেবে? সবাই ঠিক। পুরো প্রজেক্টটা আরও একবার রিভিশন দিয়ে ইসমাম ফোনটা হাতে নেয়। রাত প্রায় 12টা বেজে গিয়েছে। প্রেম মানুষের জীবনে কতবার আসে। পরি ফোনে নোটিফিকেশনের শব্দে হাতের একাডেমিক বইটা পাশে সরিয়ে ফোনটা হাতে নিয়ে ইসমামের মেসেজটার দিকে তাকিয়ে থাকে। এই লোকটার নিত্যদিনের কাজ হলো কথোপকথন কোনো অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা, যার উত্তর দেওয়া পরির সাধ্য নয়। সে কিছু একটা চিন্তা করে মেসেজটার উত্তর পাঠিয়ে দেয়। যতবার মানুষের সান্ত্বনা পুরস্কার পেতে ইচ্ছা করে ততবারই জীবনে প্রেম আসে। প্রেম বড্ড সস্তা ব্যাপার ইসমাম মির্জা। ইসমাম পরির উত্তর দেখে কিছুক্ষণ হাসে, তারপর বলে, এই জন্যই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। পরি কোনো উত্তর দেয় না। ইসমাম লেখে, ঘুমাও, বেশি রাত জাগলে মারুফা চাচির ভূত এসে আড্ডা দিতে চাইবে তোমার সাথে। আসবে না, আয়াতুল কুরসি পড়েছি। ইসমাম হেসে ফেলে লিখতে থাকে, বুদ্ধি শুদ্ধি আগের থেকে একটু বেড়েছে। হুট করে অসহ্য লাগতে শুরু করেছে, প্রচন্ড ঘামছে। মাথা ঘুরিয়ে দেখতে পাই শামিন গভীর ঘুমে আচ্ছন্ন। আলো ধীরে ধীরে উঠে বসে, খুবই অস্থির লাগতে শুরু করেছে তার। রেহেনার কাছে যেমনটা শুনেছে সেরকম অনুভূতি আছে। রেহেনার কাছে যেমনটা শুনেছে সেরকম অনুভূতি হচ্ছে। শামিনকে ডাকতে গিয়েও ডাকে না। লোকটা যদি ভয় পেয়ে হসপিটালে নিয়ে সি-সেকশন করিয়ে দেয়, ওই মাথা খারাপ লোককে ডাকা যাবে না। হতে পারে এটা ফলস পেইন। আর আলো পেটে হাত চেপে ধীর পায়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢোকে। কিছুক্ষণ পরে বেরিয়ে এসে চাপা স্বরে চেঁচাতে থাকে। শামিনের কানে প্রথমে সেই চিৎকার পৌঁছই না, পর মুহূর্তেই লাফিয়ে উঠে আলোর কাছে ছুটে গিয়ে আলোকে ধরে। কি হয়েছে? আলো দাঁতে দাঁত চেপে বলতে থাকে, ঋতুকে ডাকুন, পরীকে ডাকুন শীঘ্রই। ওদের কেন? আমাকে বলো। আপনি কি মেয়ে? শীঘ্রই ওদের ডাকুন, পাগল লোক কোথাকার। চেঁচিয়ে ওঠে আলো। শান্তকে দেখে ঈশিতা কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। শান্ত ঘাবড়ে যাওয়া মুখ করে বলে, কি করলাম আমি? তুমি আবার লুঙ্গি পরেছো? দাঁত খিচিয়ে বলে ঈশিতা, হ্যাঁ পরেছি তো। আচ্ছা, তোমার এই লুঙ্গির সাথে কি সমস্যা একটু বলো তো। লুঙ্গি একটা অশ্লীল পোশাক, দেখলে আমার হাড় জ্বলে যায়। লুঙ্গি অশ্লীল পোশাক? শান্ত যার পরনাই অবাক হয়ে যায়, তারপর আবার বলে ওঠে, এটা একটা ঐতিহ্যবাহী পোশাক বাঙালির, তুমি অশ্লীল বানিয়ে দিলে। তোমার পূর্বপুরুষরা অশ্লীল পুরুষ। আমার পূর্বপুরুষরা লুঙ্গি পরতো না। কিন্তু আমার পূর্বপুরুষ তো, তাই আমিও পরব। আর তাছাড়া আমি উঠে এসেছি গ্রাম থেকে, তোমার ভাইদের মতো সাহেব নয়, সোনা চামচ মুখে নিয়ে জন্মিনি। এক্ষুনি এটা পাল্টে এসো বলছি, নয়তো আমি বিছানায় উঠতে দেব না তোমাকে। কামন ইস্যু, এপ্রিলের গরম, তোমাদের এসিতে কাজ হয় না। এটা পরে ঘুমালে একটু আরাম লাগে, হাওয়া বাতাস ঢুকতে পারে। ছি, কি কথাবার্তা ছিরি। কান চেপে ধরে ঈশিতা শান্তকে ধমক দেয়। বাইরে শামিনের চিৎকার চেঁচামেচি শোনা যায়। ঈশিতা শান্তর দিকে তাকায়। শান্ত বলে, ওই যে শুরু হয়ে গেল। আমি আজ ভাবিকে খানিকটা অসুস্থ দেখি, বুঝছি আজ কিছু হবে। চলো এবার আমাদের হসপিটালে ছুটতে হবে, তার আগে লুঙ্গিটা পাল্টে আসি আমি। পরি শামিনের ঘরের দরজা খুলে বেরিয়ে আসে। শামিন এগিয়ে যায়, পরি বলে, আমাদের এক্ষুনি বের হতে হবে, ভাইয়া চলুন। তুমি কি পাগল হলে নাকি শামিন? বলেছি তো নর্মাল ডেলিভারি পসিবল, তারপরেও সি সেকশন নিয়ে পড়ে আছো।
এটা কোন ধরনের শখ? আপা ওর কষ্ট হবে। নরম গলায় বলে ওঠে শামিন। আলে আলে, কি কথা! পৃথিবীর ভরি ভরি মেয়েরা মা হচ্ছে, তাদের তো আর কষ্ট হচ্ছে না। যাও যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। ডক্টর আফসানা ডেলিভারি রুমে আলোর প্রেশার চেক করতে করতে বলে। আলো চাপা আওয়াজে আর্তনাদ করে যাচ্ছে। পরি তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। শামিন করুণ দৃষ্টি দিয়ে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। শামিনের চোখে আলোর চোখ পড়তেই আলো চেঁচিয়ে উঠে ডক্টর আফসানাকে বলে, আপা, আপনার আল্লাহর দোহাই লাগে, এই আহামক লোকটাকে এখান থেকে সরান। উনি আমাকে টেনশন দিচ্ছে, ওনাকে প্লিজ বাইরে বের করে দিন। শামিন দাঁড়িয়ে থাকে। ডক্টর আফসানা ধমক দিয়ে বলে, যাও শামিন, বের হও। শামিন তবুও দাঁড়িয়ে থাকে। পরি প্রচণ্ড বিরক্ত হয়ে এসে শামিনের হাত ধরে টেনে ডেলিভারি রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। বিশাল ওয়েটিং রুমে মির্জা বাড়ির সব লোক এবং আতায়ুর আলমের পরিবার বসে আছে। রেহেনা একপাশে বসে দু চোখ বন্ধ করে তাসবিহ পাঠ করছে। শামিন গিয়ে চুপচাপ তার পাশে মাথা নিচু করে বসে থাকে। রেহেনা মাথা ঘুরিয়ে এক পলক তাকে দেখে বলে, শান্ত থাকো, আল্লাহ সহায় হবেন। তারপর আবারও তাসবিহ পাঠ করতে থাকে। ডেলিভারি রুম থেকে মৃদু আওয়াজ ভেসে আসছে, যা খুবই অস্পষ্ট। হঠাৎ কোনো পুরুষালী নাকি কান্নার আওয়াজ কানে যেতেই শামিন মাথা তুলে তাকায়। ওয়েটিং রুমে দূরেই তার মুখোমুখি বেঞ্চিতে বসে আছে আতায়ুর আলম। টিস্যু পেপার হাতে নিয়ে চোখ চেপে ধরে কেঁদে যাচ্ছেন তিনি। আর কিছুক্ষণ পরপর এক একটা দীর্ঘশ্বাস বের করে বলে যাচ্ছে, আমার মা। আজান আয়াত বাবার দুই পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। শামিন আতায়ুর আলমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখে কারান্ত শব্দ করে বলে ওঠে, এই কেউ ওনাকে এখান থেকে নিয়ে যাও তো, ওনাকে দেখে আমার টেনশন বেড়ে যাচ্ছে। আতায়ুর আলম কান্না থামিয়ে শামিনের দিকে এক পলক তাকায়। তারপর আবার দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, আমার মারে। শামিন ঘাড় ঘুরিয়ে রেহেনার দিকে তাকিয়ে বলে, ওনাকে কি দেখে বিয়ে করেছিলেন মা? রেহেনা শামিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, তখন তোমার বাবাকে বোঝানোর জন্য যদি তুমি থাকতে। ঈশিতার হাতে পরীর ফোন। ইসমাম ফোন দিচ্ছে। ঈশিতা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, হ্যাঁ হ্যালো, তোমরা কোন ফ্লোরে একটু বলবে? আমি তো ভুল করে শীর্ষ ওয়ার্ডে চলে গিয়েছিলাম। আমরা সেকেন্ড ফ্লোরে ইসমাম, ওখানে রিসেপশনিস্টকে বললেই দেখিয়ে দেবে। ইসমাম ঈশিতার গলার আওয়াজ পেয়ে চুপ হয়ে যায়। ঈশিতা বলতে থাকে, পরি ছাড়াও আমরা এখানে আছি, আমাদেরকেও ফোন দিয়ে প্রশ্নটা করা যায়। আমার বড় ভাই দুটো না হয় এখন বউ পাগল হয়েছে, তুই তো বিয়ের আগেই দেখিয়ে দিচ্ছিস বউ ছাড়া চোখে কিছু দেখিস না। ঈশিতার কথা শুনে ইসমাম ফোনটা কেটে দেয়। আপা, আর কতক্ষণ লাগবে? আমার দম বেরিয়ে যাচ্ছে। আলোর আর্তনাদে রুম ভারী হয়ে যাচ্ছে। দুজন নার্স আলোর হাতে পায়ে মাসাজ করে দিচ্ছে। আফসানা খুবই ধৈর্য ধরে তার কাজটা করে যাচ্ছে। ঘড়ি ধরা 1 ঘন্টা 13 মিনিটের চেষ্টার পরে শামিন ইয়াসার মির্জার কন্যা তার মায়ের কষ্ট আর না বাড়িয়ে অবশেষে ভূমিষ্ঠ হয়েছেন। পৃথিবীতে এসেই তিনি সবার কানের পর্দা ফাটিয়ে দিয়ে চিৎকার করে যাচ্ছে। গলার আওয়াজটা তার একেবারেই মায়ের মতো উঁচু, হম্বি তম্বি একেবারেই বাবার মতো। নার্স এসে কাপড়ের পুটলিতে মোড়ানো ছোট্ট পুতুলটাকে তার বাবার কোলে দিয়ে বলে, অভিনন্দন, আপনার ওয়াইফ ঠিক আছে। কাপা কাপা হাতে শামিন তার কন্যাকে কোলে তুলে নেয়। চারপাশ থেকে মৌমাছির মতো ছুটে আসে সবাই শামিন ইয়াসারের কন্যাকে দেখবে বলে। শামিন এতটা আবেগী হয়ে গিয়েছে তা কেবল পৃথিবীতে যে প্রাণীগুলো বাবা হয়েছে তারাই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। কাউকে কন্যার মুখ দেখতে না দিয়ে হেঁটে একটা নিরিবিলি স্থানে নিয়ে দাঁড়িয়ে কন্যার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। চোখের কোণে পুরুষালী অনুভূতি জমা হয়েছে, যা অন্য কেউ দেখে ফেলে হেসে ফেলবে। আতায়ুর আলম পেছন থেকে বলে ওঠে, আমাকে দাও। শামিন ঘুরে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আপনাকে কেন দেব? আমার নাতনি, আমি আজান দিব ওর কানে। আমার মেয়ে, আমি আজান দিতে জানি, আপনি আপনার মেয়ের কাছে যান। আতায়ুর আলম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে ওঠে, ও তুমি আজান দিতে জানো? আমি তো জানতাম তুমি শুধু ভাষণ দিতেই জানো।
শামীন শ্বশুরের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। আতাইর আলম চলে যায়। শামীন মাথা ঘুরিয়ে আবারও মেয়ের দিকে তাকিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। মাথা নিচু করে কানের কাছে মুখ নিয়ে আজান দিয়ে মেয়ের কপালে চুমু খায়। দু চোখের কোণে দুফোঁটা পিতৃত্বের অনুভূতি নিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে ধরা গলায় বলে ওঠে, আমার আম্মা তুমি, তুমি ইনসিরাহ বিনতে শামীন, তুমি কষ্টের পরে স্বস্তি। ইনশিরাহ চোখ দুটো পিটপিট করছে, হাত দুটো মুঠি করে রেখেছে। শামীন আবেগ তাড়িত হয়ে বলে ওঠে, ডাকটা একেবারে মায়ের মতো পেয়েছো। দু চোখ বন্ধ করে আবারও চুমু খায় মেয়ের কপালে। তারপর হাত দিয়ে ভেজা চোখের কোণ মুছে ইনশিরাহকে ফিসফিসিয়ে বলে ওঠে, আমার দুর্বলতা শুধু তোমাকেই দেখালাম। তুমি ছাড়া পৃথিবীতে কেউ কখনো স্বামীর চোখের পানি দেখেনি। তুমি কাউকে বলে দিও না লজ্জার কথা, ঠিক আছে আম্মা? পরি রুম থেকে বেরিয়ে এক পলক ইসমামের দিকে তাকিয়ে ঈশিতার কাছে এসে ফোনটা হাতে নেয়। ঈশিতা বলে ওঠে, তোকে না বলে তোর ফোনের কল রিসিভ করেছি। আসলে কলটা আমার ভাইয়ের নাম্বার থেকে ছিল, তাই ভাবলাম আমার রিসিভ করার অধিকার আছে। পরি লাজুক মুখটা নামিয়ে রাখে। ঈশিতা বলতে থাকে, প্রথমে কে আগে প্রস্তাব দিয়েছে, তুই না ও? উনি। জানতাম ছেলেরা একটু এগিয়ে থাকবে, স্বাভাবিক। তা তুই রাজি হলি কেন? পরি এক পলক ইসমামের দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে ঈশিতাকে বলে ওঠে, কেউ আশ্রয় চাইলে ফিরিয়ে দিতে নেই। শামীনকে দেখে নার্স দুজন কেবিন থেকে বেরিয়ে যায়। আলো একটা বড় নিঃশ্বাস নিয়ে শামীনের দিকে তাকিয়ে আছে। মেয়েকে কোলে নিয়ে শামীন এগিয়ে এসে বেডের একপাশে বসে পড়ে। আলোর ক্লান্ত দুটি চোখে জড়ো হচ্ছে বাবা মেয়ের প্রতি মুগ্ধতা। শামীন আলোর দিকে তাকিয়ে ম্লান হেসে বলে ওঠে, মেয়ে একেবারে তোমার গায়ের রং পেয়েছে আসিয়া, আমার মতো সাদা মুলা হয়নি। আলো হাসতে থাকে। শামীন এক হাত বাড়িয়ে আলোর মাথায় বুলিয়ে দিয়ে বলে ওঠে, তুমি অসম্ভব স্ট্রং একটা মেয়ে, আবার এত মানসিক শক্তি নেই। মেয়েটা তোমার মতোই হোক। অক্টোবর শেষ হতে না হতেই বেশ শীত পড়তে শুরু করেছে। শামীন মেয়ের যত্নে আগে ভাগে শীতকে মোকাবেলা করার সব প্রস্তুতি নিয়ে রেখেছে। নরম গরম পোশাক পরিয়ে মাথায় খুব সন্তর্পণে একটা টুপি পরিয়ে দিতে দিতে আলোর দিকে তাকায়। আলো বিরক্ত হয়ে তার দিকে তাকিয়েছিল। পরক্ষণেই বলে ওঠে, এভাবে প্যাকেট করছেন কেন ওকে? ও কি আপনাকে বলেছে ওর শীত করছে? শামীন ইনশিরাহকে কোলে তুলে নিতে নিতে বলে, বলতে হবে না, আমি বুঝি। আলো রোদ থেকে তুলে আনা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে দিতে দিতে বলে, এখন আপনার ব্যস্ততা কোথায়? সারাদিন বাড়িতে মেয়ের কাছে বসে থাকেন, এখন সব ব্যস্ততা কোথায় গেল? শামীন আলোর কথায় কোনো জবাব না দিয়ে ইনশিরাহকে নিয়ে ইসমামের ঘরে যায়। ইসমাম জরুরি কাগজপত্র সব গুছিয়ে নিচ্ছিল। শামীনকে দেখে বলে, কিছু বলবে? তোর ফ্লাইট কখন? সকাল 8:30টায়। শামীন চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, পরীর এক্সাম আজ শেষ হয়েছে। ভনিতা না করে বলি, যদি আংটি পরিয়ে রেখে যেতে চাস তাহলে আংটির অর্ডার দিচ্ছি আমি। যদি রেজিস্ট্রি করে রেখে যেতে চাস তাহলে কাজই ডাকবো। তোকে 5 মিনিট সময় দিলাম ভাববার জন্য, ভেবে আমাকে জানা। ইসমাম পোকার মতো ভাইয়ের দিকে তাকিয়ে আছে। শামীন ইনশিরাহর দিকে তাকিয়ে হাসছে। ইসমাম বলে ওঠে, তুমি কি আমার সাথে মজা করছো? অবশ্যই না। ঠান্ডা গলায় বলে শামীন। তারপর মেয়ের দিকে তাকিয়ে ইসমামকে বলতে থাকে, সিদ্ধান্ত জানা। আমার হাতে সময় কম, তোর হাতেও সময় কম। আংটি না রেজিস্ট্রি, কোনটা? ইসমাম কিছুক্ষণ চুপ করে থেকে অস্পষ্টভাবে বিড়বিড় করে বলে ওঠে, রেজিস্ট্রি করলে তো ভালো হয়, নয়তো আবার দেখা যাবে অন্য কেউ এসে এটাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলল। শামীন মেয়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। ইসমামকে বলে, কিছু বললি? না 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 ভাইয়া, না কিছুই বলিনি। শামীন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাজই রাখবো? তোমার ইচ্ছা। শামীন চুপচাপ ইনশিরাহকে কোলে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। ঋতু আর আলো দরজার বাইরে দাঁড়িয়েছিল। চাপা স্বরে ঋতু বলে ওঠে, কি বললো? শামীন ঋতুর দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, পরীকে সাজাও। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, পাঞ্জাবি বের করে দাও, আমার কাজে আনতে যাচ্ছি। সন্ধ্যা 7টা নাগাদ কাজী ডেকে ইসমামার পরি রেজিস্ট্রি সেরে ফেলেছে শামীন, ইয়াসার, মির্জা। পরি বোকার মতো সবার মুখের দিকে এক পলক তাকিয়ে সাইন করে দিয়েছে পেপারে। বিয়ের ঠিক 5 মিনিট আগে ঋতু একটা শাড়ি নিয়ে পরির ঘরে ঢুকে বলে, এটা পরো।
পরি কিছু বুঝতে না পেরে বলে ওঠে, শাড়ি কেন? কারণ তোমার বিয়ে। কার সাথে? যার সাথে হলে খুশি হবে তারই সাথে। চটজলদি পরে নিচে এসো, কাজে এসেছে নিচে। গায়ের শাড়িটা ভারী খসখসে। পরির ইচ্ছে করছে এক টানে খুলে ফেলে সালোয়ার কামিজ পরতে, কিন্তু সে ভদ্র মেয়েটির মতো গুটিসুটি মেরে ইসমামের বিছানায় বসে আছে। বিছানার পাশের একটা টেবিলে ঋতু একটা দুধের গ্লাস রেখে গিয়েছে। পরি গ্লাসটি থেকে চোখ সরিয়ে পুরো ঘরে চোখ বোলাতে থাকে। এই ঘরে সে কখনো আসেনি এর আগে, এখন থেকে এটা তার স্বামীর ঘর। কথাটা ভাবতেই পরির অদ্ভুত অনুভূতি হচ্ছে। যেমন অগোছালো লোক, যার যেমন অগোছালো জীবন, তার ঠিক তেমন অগোছালো ঘর। ইসমাম এসে দরজার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভেতরে ঢোকে। তখন রাত প্রায় 12টা। পরে ইসমামের পায়ের আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়। ইসমাম ম্লান হেসে বলে ওঠে, ভাইয়া অমন পাগল আমি নিজেও জানতাম না এমনভাবে বিয়ে হবে আমাদের। সব কিছু মাথার উপর দিয়ে গিয়েছে। পরি হেসে ফেলে, তারপর বলে, আপনার ঘরটা এত অগোছালো কেন? কি বিশ্রী। ইসমাম হাত থেকে হাত ঘড়ি খুলতে খুলতে বলে ওঠে, আমার সব কিছুই অগোছালো হয়ে পড়ে আছে, তুমি গুছিয়ে দাও। মাথা মোটা পরি ভেবেছে ইসমাম তার ঘর গোছানোর কথাই বলেছে। সে বিছানা থেকে নেমে মাথার ঘোমটা সরিয়ে আঁচল কোমরে গুছিয়ে ঘর গোছাতে শুরু করে। ইসমাম মাথা ঘুরিয়ে পরির কাণ্ড দেখে হাঁ করে পরির দিকে তাকিয়ে থাকে। আলোর শুরুতে বড্ড ঘুম পাচ্ছিল, কিন্তু বাবা মেয়ের কাণ্ড দেখে ঘুম কেটে গিয়েছে তার। সে বিছানায় শুয়ে শুয়ে শামিন আর ইনসি রাহুকে দেখছে। মেয়েকে কোলে নিয়ে শামিন ঘুম পাড়ানি গান গাওয়ার চেষ্টা করছে। আলোর কাছে এসে দৃশ্য বড় মধুর লাগছে। ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এতটুকু গেয়ে শামিন থামে, তারপর আহ্লাদি গলায় মেয়েকে বলে ওঠে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র আম্মা, এখানে ধান বেচে খাজনা দিতে হয় না। ইনসিরা চোখ পিটপিট করে বাবার দিকে তাকিয়ে আছে। আলো শাড়ির আঁচল মুখে চেপে হাসছে। শামিনের দিকে তাকিয়ে এই লোকটা এত পাগল কেন? শামিন আবারও গাইতে শুরু করে, আপনি খুব বাজে গান করেন মেয়র সাহেব। আলো মৃদু আওয়াজে বলে। শামিন মেয়েকে মৃদু দোলাতে দোলাতে জবাব দেয়, জানি, তবে আমি খুব সুন্দর আলো জানি। মেয়ে ঘুমিয়ে গেলে দেখাচ্ছি। আমরা বোধহয় পৃথিবীর প্রথম স্বামী স্ত্রী যারা বাসর ঘরে ঘর গোছাচ্ছি। ইসমামের বইয়ের তাক গোছাতে গোছাতে বলে ওঠে পরি। ইসমাম নিজের অগোছালো জামাকাপড় সরিয়ে নিয়ে একটা আলমারি ফাঁকা করে পরিকে বলে, এটা তোমার জামা কাপড় এটাতে রাখবে। পরি এসে ইসমামের ব্যাগ গুছিয়ে দিতে দিতে বলে, আপনার ফ্লাইট কয়টায়? সকাল 8:30টায়। আপনার তো ঘুম প্রয়োজন, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আপনার সব কিছু গুছিয়ে দিচ্ছি। ইসমাম পরির দিকে তাকিয়ে বলে। সব কিছু গুছিয়ে দেবে। পরি ইসমামের ব্যাগে তার শার্টগুলো সাজিয়ে রাখতে রাখতে বলে, হ্যাঁ, সব কি কি গোছাতে হবে বলুন। ইসমাম পরির দিকে তাকিয়ে আছে। অসম্ভব রূপবতী নারীর পরনে একটা কফি কালারের বেনারসি, খুবই মোহনীয় লাগছে তাকে। পরি মাথা তুলে ইসমামের দিকে তাকায়, তারপর বলে, কি হলো বলুন, কি কি গোছাতে হবে ব্যাগ ছাড়া? জীবন। ইসমাম অস্ফুট স্বরে বলে ওঠে। পরি ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম বলতে থাকে, একটা জীবন গোছাতে হবে। রাত 1:30টার কাছাকাছি ইনশিরাহু বাবার কোলে ঘুমিয়ে গিয়েছে। শামিন খুবই সন্তর্পণে মেয়েকে দোলনায় শুইয়ে দিয়ে আলোর দিকে তাকায়। আলো শামিনের দৃষ্টি দেখে লজ্জা পেয়ে যায়। সবসময় মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমায় মানুষটা। কিছু কিছু রাত শুধু আলো থাকে তার বুকে। আজ সম্ভবত সেই রাত। আলো বিছানা থেকে নেমে নিচু স্বরে বলে, কমলা রঙের শাড়ি পরতে হবে। শামিন চুপ করে থাকে। আলো শাড়ি পাল্টে চুলে খোপা করে নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। শামিন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে এগিয়ে যায়। পেছন থেকে আলোর কোমর জড়িয়ে ধরে আলোর কাঁধে থুতনি ঠেকায়। আলো ধীরে ধীরে শামিনের দিকে দৃষ্টি দিয়ে বলে ওঠে, শরীরে মেদ জমছে আমার। এতটুকু জরুরি নয়তো কৃত্রিম লাগে সেই সৌন্দর্য। এখন আমি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হই।
একজনের স্ত্রীর সৌন্দর্য আমার সন্তানের মায়ের সৌন্দর্য। আলো চুপ করে থাকে। শামিন বলে ওঠে, আমারও তো ভুঁড়ি বেড়ে যাচ্ছে, মাথায় চুল উঠে যাচ্ছে। আলো নিচু স্বরে বলে ওঠে, এতটুকু জরুরি নয়তো কৃত্রিম লাগে। এখন আমি আপনার অসংখ্য সৌন্দর্য দেখে মুগ্ধ হই। একজন অসাধারণ স্বামীর সৌন্দর্য, স্নেহপরায়ণ বাবার সৌন্দর্য, একজন দায়িত্বশীল বড় ভাইয়ের সৌন্দর্য, একজন ন্যায়পরায়ণ নেতার সৌন্দর্য। শামিন মৃদু হেসে আলোকে কোলে তুলে নেয়। আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে ওঠে, মেদ বেড়েছে, সাথে ওজনও। আলো হেসে ফেলে। শামিনের কাছে সে হাসি বড় মধুর লাগে। আলোকে বিছানায় শুইয়ে দিয়ে কপালে চুমু খায়। তারপর ঘোর লাগা দুটো চোখে আলোর মুখের দিকে এক পলক তাকায়। বরাবরের মতো লজ্জায় লাল হয়ে আছে মুখটা। বাতি নিভিয়ে স্ত্রীকে কাছে টেনে নিয়ে ভালোবাসতে চাই তাকে, অনুমতি চাই বরাবরের মতো। দুজনের অনুভূতি যখন একে অপরকে সম্মতি দিল, ঠিক সেই আবেগী মুহূর্তে ইনশিরাহ গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে দেয়। শামিন উঠে বাতি জ্বেলে আলোর দিকে তাকায়। আলো তার দিকেই তাকিয়ে আছে। শামিন বলে ওঠে, এটা আমার মেয়ে না, শত্রু। এর থেকে তো বিরোধী দল আমাকে বেশি মায়া করে। আলো মুখের শাড়ির আঁচল চেপে হাসছে। শামিন উঠে গিয়ে ইনশিরাহকে আবারও কোলে তুলে নিয়ে কান্না থামায়। আলো শুয়ে শুয়ে বাবা মেয়েকে দেখতে থাকে। শামিন মৃদু দুলতে থাকে মেয়েকে কোলে নিয়ে। থেমে আবারও বলতে থাকে, মা, একটা নতুন গান বাজতে হবে, বুঝলে? এখন দেশে বর্গি নেই, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। মেয়ের সাথে যত রাজ্যের গল্প জুড়ে দেয় শামিন ইয়াসার মির্জা। তবে কোনো রূপকথার গল্প নয়, রাজনীতির গল্প। ইনশিরাহ চোখ ছোট ছোট করে বাবার দিকে তাকিয়ে আছে। আলো দেখছে তাদের দুজনকে। ইনশিরাহ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গিয়েছে আলো। শামিন ইনশিরাহকে আলোর পাশে শুইয়ে দিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে, চোখে এক সমুদ্র মুগ্ধতা নিয়ে। তার চোখে চকচক করছে পবিত্র কোনো আলো, যে আলো লেগেছিল তার বধূকে দেখে।